নিউ ডিজাইনের জুতার কালেকশন আজকে আমি দেখাবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিল কালেকশন। জুতার প্রতিটা কালেকশনই আমার কাছে মূলত অনেক অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দোয়া। দেখেন প্রতিটা কালেকশনই খুবই সুন্দর, লেটেস্ট ডিজাইন এবং কালারগুলো কিন্তু খুব সুন্দর। প্রতিটা কালারই দেখেন, ওটা হচ্ছে হালকা কি কালার বলে, চকলেট কালারও না, ওই কালারের নাম আমি জানি না। এগুলো হচ্ছে পিঙ্ক কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, এটা হচ্ছে সিলভার কালার। এই দোকানে আসার পরে আমি একটু কনফিউজড হয়ে গিয়েছি জুতা কালেকশন দেখে, কারণ আমি ফার্স্ট এই দোকানে আসছি। আসার পরে দেখি সব দোকানের থেকে এই দোকানের জুতাগুলো একটু ডিফারেন্ট, খুবই সুন্দর, খুবই সুন্দর লেটেস্ট ডিজাইন। জুতার কোয়ালিটিও খুব ভালো আমি দেখছি। বিশেষ করে যেই হচ্ছে জুতাগুলো চামড়ার হয় বা সফট হয় নিচ এবং ওপরটা, সেই জুতাগুলো অনেক দিন টেকসই হয় আর কমফর্ট, ওগুলো পরেও অনেক আরাম পাওয়া যায়। জীবনে কিছু গল্প থাকে যেগুলো শুধু গল্প না, একটা মনের ভেতর জমে থাকা কষ্টের ভাষা। কিছু অনুভূতি থাকে যেগুলো কাউকে বলা যায় না, আবার চেপে রাখাও যায় না। আজকে আমি এমন এক বোনের কথা বলবো যে বোনটি বাইরে থেকে হয়তো হাসে, কিন্তু ভেতরে ভেতরে নীরবে কাঁদে। আমার বয়স 18, আমার স্বামীর 20। আমি আমার বংশের মাঝে একমাত্র মেয়ে, তাই খুব আদরেই বড় হয়েছি। তারা আমাকে মাটিতে পা ফেলতে দেননি। রান্নাবান্না শেখার ইচ্ছে থাকলেও সবার নিষেধাজ্ঞার কারণে আর শেখা হয়ে ওঠেনি। তারা আমাকে কখনোই ভারী কোনো কাজ করতে দেননি। একবার স্কুলে স্যার আমাকে পড়া না পারায় বকেছিলেন। এরপর আমি 3 দিন অসুস্থ ছিলাম। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর পড়াশোনার অধ্যায় ওখানেই শেষ করি। ঠিক সেই সময়ে বিয়ের এক চমৎকার প্রস্তাব আসে। আমার পরিবার থেকে শর্ত দেওয়া হয়েছিল যে আমাকে দিয়ে কোনো কাজ বা রান্নাবান্না করানো যাবে না। আশ্চর্যের বিষয় হলো তারা সব শর্তেই রাজি হয়ে গেল। ছেলেটি পেশায় ফ্রিল্যান্সার আর দেখতে একদম হিরোদের মতো। আমার নিজের কোনো পছন্দ ছিল না, সবসময় চেয়েছি মা বাবার পছন্দেই বিয়ে করতে। কিন্তু আমার বান্ধবীরা বিয়ের আগেই স্বামীকে নিয়ে তর্কাতর্কি শুরু করে দিল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এতটা হ্যান্ডসাম আর সচ্ছল ছেলে কখনো প্রেম করেনি। অবশেষে তারা প্রেম করা না করা নিয়ে নিজেদের মধ্যে এক বিশাল বাজি ধরে বসল, আর সেই বাজির রহস্য উন্মোচনের ভার পড়ল আমার ওপর। আমি হাসতে হাসতে তাদের সম্মতি জানাই। অবশেষে তারা প্রেম করা না করা নিয়ে বাজি ধরে আর আমাকে সেটা খতিয়ে দেখার দায়িত্ব দেয়। আমি হাসতে হাসতে তাতে সম্মতি জানাই। কিছুদিনের মাঝেই ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে যায়। আমি ভেবেছিলাম এবার হয়তো মনের মতো একটি জীবন পেতে চলেছি, কিন্তু সব ভুল প্রমাণ হয়ে যায় বাসর রাতেই। বাসর রাত, এ নিয়ে প্রত্যেকটা মেয়ের অন্যরকম অনুভূতি থাকে। বাড়ি ছেড়ে আসার কষ্ট, আবার নিজের জীবনসঙ্গী পাওয়ার আনন্দ, উভয়টা মিলেমিশে একাকার। আমি তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। তাকে ঘরে আসতে দেখে কান্নার আওয়াজ কিছুটা কমালাম। লম্বা করে ঘোমটা পড়ে আছি। ভেবেছিলাম তিনি এসে ঘোমটা সরিয়ে কান্না থামাতে বলবেন, সান্ত্বনা দেবেন, কিন্তু তিনি কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়লেন। আমি নিজেকে বোঝানোর জন্য অনেক যুক্তি দিলাম, কিন্তু কিছুতেই যুক্তি দিয়েও মেনে নিতে পারছিলাম না। তিনি যদি ক্লান্ত হন, আমিও তো ক্লান্ত, তাহলে আমি তার অপেক্ষা করতে পারলে তিনি কেন সামান্য সান্ত্বনা দিতে পারবেন না? যুক্তি পাল্টা যুক্তি আর কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে একটা কথা মাথায় আসলো, তিনি কি তবে বিয়েতে রাজি ছিলেন না? বিয়ে হওয়ায় প্রায় 10 দিন হলো। এই 10 দিনে তার সাথে একবারও ভালোভাবে কথা হয়নি। আমি প্রতিদিন তার সামনে কান্নাকাটি করি, কিন্তু তিনি এসবকে পাত্তা দেন না। আমার সাথে ঠিক কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এখনও বাড়ির কারোর সাথে ভালোভাবে সম্পর্ক গড়ে ওঠেনি। কারো কাছে শেয়ার যে করব তাও পারছি না। এই 10 দিনেই আমার প্রায় দম বন্ধ হয়ে আসছে। এর কিছুদিন পরেই হুট করে খুব বৃষ্টি শুরু হয়। শীতের দিনে এমন বিড়াল কুকুর বৃষ্টি আমি আগে কখনো হতে দেখিনি। সেদিন কান্না করছিলাম, তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তিনি তখন ঘরে আসেন। সে সময় একটা বজ্রপাত হয়। আমি তখন চিৎকার করে তাকে জড়িয়ে ধরি। আমি এখন 6 মাসের প্রেগনেন্ট। সবাই ভাবছে আমাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো, কিন্তু না, তিনি সেই রাতের পর আমাকে ছোঁয়া তো দূরের কথা, ঠিকমতো কথাও বলেননি। আমার ননাসকে এই বিষয়ে জানিয়েছিলাম। তিনি স্বামীসহ ইউকেতে থাকেন। তার সাথে আমার সম্পর্ক ফ্রেন্ডলি। তিনি সবকিছু সহ্য করে নিতে বলেছেন সন্তান হওয়ার পর ছেলেরা পাল্টে যায়। আমিও তার যুক্তি মেনে নিয়েছি, হয়তো সত্যি সত্যি পাল্টে যাবেন। আগে সবসময় কান্না করতাম, এখন অবশ্য আর কান্না করি না। আমি আজও আমার স্বামীর কাছে অবহেলিত হওয়ার কারণ খুঁজে বেড়াই। নিজের রূপসী স্ত্রীকে একজন পুরুষ কোনো কারণ ছাড়াই কেন এভাবে উপেক্ষা করবে, এই প্রশ্নটা আজও আমাকে কুড়ে কুড়ে খায়। আমার ডেলিভারির আর অল্প কিছুদিন বাকি। ননাস তার পরিবারসহ দেশে এসেছেন। একদিন আলমারি ঘাঁটতে গিয়ে একটা ছবি পেলাম।
মেয়ের ছবি। মেয়েটি কে হতে পারে আমার ধারণা নেই, কোনো আত্মীয়ের ছবিই হবে হয়তো, তাই বিশেষ গুরুত্ব দিলাম না। আরেকদিন আমার স্বামী ফোন রেখে বাথরুমে গোসলে ঢোকেন। তখন আমার এক বান্ধবীর শেখানো পদ্ধতিতে হিস্ট্রি চেক করি। আমি হিস্ট্রি দেখে একেবারে হতবম্ব হয়ে যাই। কী সব নোংরা ভিডিও! আমি বুঝতে পারলাম না কোনো লোকের বৈধ স্ত্রী থাকার পরও সে কেন নোংরা ভিডিও দেখবে। আমার একটা ছেলে হয়েছে, ছেলের বয়স 1 মাস, দেখতে পুরাই বাবার মতো। ছেলের নাম রেখেছি আদিব হাসান। আদিব মানে সুশীল, ভদ্র, শিষ্টাচারপূর্ণ সাহিত্যিক ব্যক্তি। নামটা আমার রাখা। ননাসের কথা সত্য হয়নি, আমার স্বামীর মাঝে কোনো পরিবর্তনই আসেনি। আমার বাবার বাড়ির সবাই জানে আমি খুব সুখে আছি, এমনকি আমার বান্ধবীরাও তাই মনে করে। কিন্তু কেবল আমিই জানি আমার প্রতিটি দিন আসলে কত কষ্টে কেটেছে। এখন অবশ্য তেমন কষ্ট লাগে না। আদিব আমার কষ্টের বাগানের মালি হয়ে গেছে। আদিবের জন্মের পর আমার জীবনে বড় পরিবর্তন এসেছে। জীবনটা এখন অর্থবহ মনে হয়। দেখতে দেখতে আদিব দিন বছরে পা দিল। ওর চেহারার যা ছিরি, তাতে আমার বিশ্বাসও বড় হলে ওর বাপের চেয়েও বেশি সুন্দর হবে। এখন আমি আমার জীবনকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। আদিবের জন্মের কিছুদিনের মাঝেই আমি হেদায়েত পাই। হাতে কোনো কাজ না থাকায় এই সময় আমি পুরো কোরআন হিফজ করেছি এবং আদিবকেও অনেকগুলো সূরা মুখস্থ করিয়েছি। আমি স্বপ্ন দেখি আদিব একদিন বড় মুফতি হবে। এই স্বপ্নের কথা কল্পনা করলেই আমার মন গভীর এক ভালো লাগা আর আবেগে ভরে ওঠে। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক রান্নাবান্নাও শিখেছি এবং পূর্ণ দিন মেনে চলার চেষ্টা করি। সারাদিন মা ছেলে মিলে কোরআন আর ইসলামিক বই পড়ি। আদিব যদিও সবটা বোঝে না, তবুও আমি ওকে পড়ে শোনাই। এতে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। ছেলের বয়স 5 পেরোনোর আগেই যেন সে পূর্ণ কোরআন হিফজ করতে পারে, আল্লাহর কাছে আমার এটাই চাওয়া। এই স্বপ্ন নিয়েই আমি এগোচ্ছি। আর আদিবের আব্বুর জন্য তাহাজ্জুদ পড়ে নিয়ে দোয়া করি। দোয়া কবুলের সবগুলো সময় তার হেদায়েতের জন্য দোয়া করি। কিছুদিন ধরে আমার স্বামীর মাঝে কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি। তিনি নিজে থেকে এসে আমার সাথে কথা বলেন, সময় দেন, কাজের মাঝেও আমার আর ছেলের খোঁজ নেন। আমার হাতের রান্না ছাড়া খেতে পারেন না। এখন উপলব্ধি হয় প্রতিটা মেয়েরই রান্না শেখা উচিত। ভালো রান্না করতে পারাও আল্লাহর একটি নিয়ামত। আদিবের জন্মের কিছুদিন পরের ঘটনা। আলমারিতে আদিবের কাপড় রাখতে গিয়ে আবারও সেই মেয়েটির ছবি বের হয়। তখন ননাসের বড় ছেলে আমার রুমে ঢোকে। বয়স 10-এর কম। সে আমার হাত থেকে ছবিটি নিয়ে যা বলে তা শোনার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমার স্বামী এই মেয়েটির সাথে রিলেশন করতেন। কোনো এক কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর আমার সাথে বিয়ে হয়। আমার স্বামী তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার সাথে এই আচরণ করেছেন। আমি কষ্ট পেতে পেতে পাথর হয়ে গিয়েছিলাম, তাই এই তথ্য আমাকে খুব একটা প্রভাবিত করতে পারেনি। বোনেরা, এই গল্প থেকে আমাদের শিক্ষা কি? একটি বিয়ে শুধু বাহ্যিক শর্ত বা সৌন্দর্য দেখে করা উচিত না, বরং মানুষের চরিত্র, দিনদারিতা এবং মানসিকতা জানা খুব জরুরি। ধৈর্য, দোয়া এবং আল্লাহর উপর ভরসা একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে। কষ্টের মাঝেও আল্লাহর দিকে ফিরে গেলে তিনি পথ দেখান। আর সবথেকে বড় কথা, কারো সাথে অন্যায় করলে তার প্রভাব একদিন না একদিন ফিরে আসেই। তাই আমাদের সবার উচিত সম্পর্কের ক্ষেত্রে সততা, দায়িত্ববোধ এবং আল্লাহ ভীতি বজায় রাখা। বোনেরা, আজকের এই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার অনুভূতি আমাকে জানাবেন। এমন আরও ঐতিহাসিক ইসলামিক ঘটনা শুনতে ফাতেমা ইসলামিক ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আপনার পরিচিত মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিনের এই সুন্দর বার্তাটি ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর সবসময় অটল রাখুক। আমিন।